তোমরা শিখবে রিঅ্যারেঞ্জ। আজকে শিখবে রিঅ্যারেঞ্জ কিভাবে একটি ক্লাসের মাধ্যমে তোমরা রিঅ্যারেঞ্জের পুরো বিষয়টা কমপ্লিট করতে পারবে, সেই শর্টকাট টেকনিক নিয়ে আমি বিস্ময় করব তোমাদের সাথে। রিঅ্যারেঞ্জ এমন একটি টপিক যেটা তোমাদের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এবং এইচএসসি থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত কিন্তু তোমাদের এই রিঅ্যারেঞ্জটা থাকে। তো এই রিঅ্যারেঞ্জটা কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। তোমরা অনেক সময় এই রিঅ্যারেঞ্জটা গুলিয়ে ফেলো যে কোনগুলো আগে বসবে, কোনগুলো পরে বসবে, কিভাবে লিখতে হবে, কিভাবে সাজাই লিখলে তোমরা রিঅ্যারেঞ্জে কিভাবে ফুল মার্ক পাবে, সেই শর্টকাট টেকনিক আমি তোমাদের দেখাবো। রিঅ্যারেঞ্জ কিন্তু খুব সহজ একটা টপিক। এই সহজ টপিকসটাকেই তোমরা আবার অনেক সময় গুলিয়ে ফেলো যে কোনটা আগে বসবে, কোন লাইনটা আগে ব্যবহৃত হবে। তো সেইটা আমি তোমাদের দেখাবো। রিঅ্যারেঞ্জে তোমার কিছু নিয়ম আছে, যে ধরো ঐতিহাসিক ঘটনা বলো বা কোনো ব্যক্তির জীবনী বলো বা কোনো রাজাদের গল্প বলো, মানে কোনো একটা টপিকস তোমাদের তুলে দিবে। এখন ওই টপিকস থেকে তোমাদের কিন্তু প্রথম লাইনটা খুঁজে বের করতে হবে যে কোনটা প্রথম লাইন। তো সেটা তোমরা কিভাবে চিনবে? ধরো তোমাদের ফার্স্টে কোনো ঐতিহাসিক ঘটনা সম্পর্কে দিল, ধরো কোনো রিঅ্যারেঞ্জে তোমাদের ঐতিহাসিক ঘটনা দিল। এখন এই ঐতিহাসিক ঘটনাটা তোমরা কিভাবে খুঁজে বের করবে? তাহলে এইটা খুঁজে বের করতে হলে অবশ্যই এই ধরনের রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে যে ঘটনাগুলো পূর্বে ঘটেছে, মনে করো তোমাদের 1971 সালের একটা ঘটনা তোমাদের তুলে দিল। এখন 1971 সালের ঘটনা যেটা আমাদের পূর্বে ঘটে গেছে, এটা তোমরা সবাই জানো। ধরো 1971 কোনো একটা ওয়ার্ডে দেওয়া আছে ইন 1971 এরকম টপিক দেওয়া আছে, তো তখন আমরা সেটা ফার্স্টে লিখবো, কারণ আমরা এগুলো পূর্বে ঘটে গেছে। তো যেগুলো আমাদের পূর্বে ঘটে গেছে সেগুলো আগে বসবে এবং পরের ঘটনাসমূহ পরে লিখতে হবে। মনে করো 1971 এর পরে যে ঘটনাগুলো তোমাদের দিবে, ধরো 1972 এর ঘটনা দিতে পারে বা 1977 এর ঘটনা দিতে পারে, এইগুলো কিন্তু তোমাদের পরে লিখতে হবে। যেখানে তোমার থাকবে যে 1971, তো এইটা আগে লিখতে হবে। তারপর হচ্ছে তোমাদের আদার্স যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহৃত হবে। এরপর আছে তোমাদের ভাব ও চিন্তামূলক। এরকম টাইপের কিন্তু তোমাদের রিঅ্যারেঞ্জ থাকে। তো এরকম টাইপের রিঅ্যারেঞ্জ থাকলে তোমাদের ফার্স্টে আগে কি দিতে হবে? সূচনা। সূচনা যেটা থাকবে সেটা আগে দিতে হবে। এরপর আছে সংজ্ঞা। মনে করো কোন একটা ভাব বা চিন্তামূলক কোন একটা রিঅ্যারেঞ্জ তোমাদের তুলে দিছে, এখন সেটা তোমাদের আগে ফার্স্টে সংজ্ঞাটা দিবে না, সেটা ফার্স্টে তোমরা কি দিবে? সূচনা দিবে। তারপর হচ্ছে তোমরা সংজ্ঞাটা লিখবে। এরপর হচ্ছে মনে করো ওই যে ভাব বা চিন্তামূলকের যে রিঅ্যারেঞ্জটা দিবে, ওর যদি কোনো ভালো দিক থাকে সেটা তোমরা দিবে, ভালো দিকে যদি কোনো বৈশিষ্ট্য থাকে সেটা তোমাদের দিবে। সেটা এখানে বলা হয়েছে। রাজা এবং একটা মাকড়সার গল্প জানি। এই যে মাকড়সার গল্প যে বারবার ব্যর্থ হয়ে দিন শেষে আবার জয়ী হয়, এর যে ভালো দিকগুলো, মনে করো একটা মাকড়সা বারবার ব্যর্থ হচ্ছে, সেটা একটা রাজা দেখছে এবং সেটা থেকে তিনি যুদ্ধে জয়লাভ করছে। এই যে ভালো দিক, এইটা কিন্তু তোমাদের ফার্স্টে দিতে হবে। এবং খারাপ দিক কি? খারাপ দিকটা হচ্ছে তোমাদের রাজা ব্যর্থ হয়ে বারবার সে সৈন্যদের কাছে পরাজিত হচ্ছে, এটা কিন্তু খারাপ দিক। কিন্তু যখন সে দেখছে যে মাকড়সার দ্বারা, যে মাকড়সা বারবার দেওয়ালে উঠতে যে বারবার ব্যর্থ হয়েছে, আবার সে চেষ্টা করছে এবং শেষে জয়লাভ করছে, এটা কিন্তু তোমাদের ভালো দিক। তো এই খারাপ দিকটা যখন থাকবে সেটা আমরা ভালো দিকে পরে দিব। এবং তারপর সমস্যাটার সমাধান। এই যে রাজার যে দেখে যে সমস্যা সমাধানটা হয়েছে, এইটাই কিন্তু তোমাদের তারপরে দিতে হবে। তারপরে মন্তব্য, মানে সে যে সৈন্যদের সাথে যুদ্ধ করে যে মানে জয়লাভ করছে, এইটা কিন্তু তারপর মানে মন্তব্য বা সমাপ্তি লাস্টে দিতে হবে। এই যে মনে করা যে এমন টাইপের যে রিঅ্যারেঞ্জ গুলো থাকবে, এইটাই তোমাদের ফার্স্টে দিতে হবে। ফার্স্টে তার সূচনা দিবে, তারপর সংজ্ঞা, তারপরে ভালো দিকগুলো উদাহরণ, এরপর হচ্ছে তোমার খারাপ দিকগুলো দৃষ্টান্ত, তারপর সমস্যাগুলোর সমাধান এবং মন্তব্য। তোমার কিন্তু একটা রিঅ্যারেঞ্জে এই পুরোটা কিন্তু নাও থাকতে পারে, কিছু কিছু দিতে পারে। দেখা গেল তোমার সংজ্ঞা দিতে পারে, ভালো দিকগুলো দিতে পারে এবং মন্তব্য দিতে পারে। আবার এমন থাকতে পারে যে তোমার সূচনা দিতে পারে, খারাপ দিকগুলো দিতে পারে এবং তোমার মন্তব্য দিতে পারে। এই যে সবগুলোই যে 4টা পয়েন্ট যে আমি দিয়েছি, এইগুলো যে তোমার দিবে এমন কোনো কথা নেই। তোমার এটা বুঝে নিতে হবে যে কোনটা সূচনা, কোনটা সংজ্ঞা, কোনটা ভালো। কারণ রিঅ্যারেঞ্জ এমন একটা জিনিস পুরোটা পড়া লাগে না, কিছু প্রথম থেকে পড়লে আমরা বুঝতে পারবো যে কোনটা ভালো দিক বলছে, কোনটা খারাপ দিক বলছে এবং কোনটা সংজ্ঞা, কোনটা সূচনা, এটা আমরা বুঝে নিতে পারবো। এরপর আসি তোমার ব্যক্তি জীবনী। এইটা তো সোজা, কারণ এইটা আমাদের কাছে অনেক ইজি। ব্যক্তি জীবনী, কোনো একটা
লেখকের বা কোনো একটা কবির জীবনী তুলে দিতে পারে, যেমন আইনস্টাইন, মাদার তেরেসা, তারপর নেলসন ম্যান্ডেলা, এদের জীবন কাহিনী তোমার তুলে দিতে পারে। এখন তোমার জীবন কাহিনী তুলে দেওয়ার পরে সেখানে তোমাদের থাকতে পারে হয় পরিচয় থাকতে পারে, বা জন্ম তথ্য দেওয়া থাকতে পারে, তার পরিবার সম্পর্কে দেওয়া থাকতে পারে, শৈশবকাল দেওয়া থাকতে পারে, শিক্ষা জীবন, তারপরে ম্যারিড লাইফ, কর্মজীবন, পুরস্কার, যে সে অ্যাওয়ার্ড গুলো পেয়েছে সেগুলো তোমার দেওয়া থাকতে পারে, এবং শেষের জীবন এবং মৃত্যু। এই যে টপিকগুলো, এই টপিকগুলো কিন্তু ব্যক্তি জীবনী থেকে দিতে পারে। মনে করো নেলসন ম্যান্ডেলা, তার নেলসন ম্যান্ডেলার তোমার জীবন কাহিনী দিতে পারে, যে সে কত সালে জন্মগ্রহণ করছে, এটা যদি দেওয়া থাকতে পারে তাহলে তোমার সেটা ফার্স্টে দিবে। এরপর যদি থাকে যে তোমার পরিবার, তার পরিবার সম্পর্কে, মানে তারা কয় ভাই বোন, তার বাবা মা সম্পর্কে দেওয়া থাকতে পারে, তখন সেটা তোমরা সেখানে দিবে। এরপরে শৈশব, তবে সেই শৈশবকালে কি কি করছে সেটা তোমার তারপরে দিবে। এরপর শিক্ষা জীবনে সে কোথা থেকে শিক্ষা যাত্রা শুরু করছে, কোথায় শেষ করছে, কোন কলেজ থেকে সে পাস আউট করছে, এগুলো কিন্তু তোমাদের তারপরে দিতে হবে। কর্মজীবনে সে তার লাইফে কি কি কাদের জন্য তার জীবনটাকে অতিবাহিত করছে, কি কি কাজ করছে, এটা হচ্ছে কর্মজীবন। পুরস্কারটা হচ্ছে তোমাদের কাজের জন্য সে যে কি কি সম্মান পেয়েছে সেটা তারপরে দিবে। এবং শেষ জীবন আর মৃত্যু, সে কত সালে মৃত্যুবরণ করছে সেটা তারপরে হবে। তোমরা যদি এখন এই ব্যক্তি জীবনে যদি সে মৃত্যুর সালটা তোমরা যদি ফার্স্টে দিয়ে দাও, তাহলে কি তোমাদের রিয়ারেন্স মিলবে না। তোমাদের অবশ্যই জন্মতথ্য বা পরিচয়টা আগে দিতে হবে, তারপর তোমাদের মৃত্যুটা লাস্টে দিতে হবে। এটা কিন্তু রিয়ারেন্স। রিয়ারেন্সটা হলো তোমার রিঅ্যারেঞ্জ, মানে পুনরায় তোমার সঠিকভাবে তোমার সাজানো। এরপর কিছু কিছু ওয়ার্ড থাকে, মনে করো যেমন once upon a time, long long ago, have you heard, on day, তারপরে দেয়ার ইজ এ, এইরকম টাইপের যদি কোনো ওয়ার্ড তোমার কোনো লাইনের শুরুতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা ফার্স্টে ব্যবহৃত হবে। আমি আবারও বলি যে once upon a time, on day বা long long ago, have you heard, there is a, এরকম টাইপের ওয়ার্ড যদি কোনো লাইনের ফার্স্টে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা তোমাদের রিয়ারেন্সে 1 নম্বরে বসবে। তবে এখানে একটা শর্ত আছে, যে কি বলছে, তবে কোনো লাইনে যদি হি, সি, দে, ইট থাকলে এটি প্রথমে আসবে না, কখনোই এটা তোমরা প্রথমে দিবে না। ধরো কোনো লাইনের শুরুতে আছে হি বা সি দেওয়া আছে বা দে দেওয়া আছে, এটা কিন্তু কখনোই তোমরা রিয়ারেন্সের ফার্স্টে ব্যবহৃত করবে না। মনে করো 1 নম্বরে তোমরা এটা দিবে না। ধরো হি ইজ এ গুড বয়, এটা যদি দেওয়া থাকে তোমরা কিন্তু এটা রিয়ারেন্সের ফার্স্টে দিবে না। এটা হয়তো কোনো দ্বিতীয় বা তৃতীয় লাইনে হবে, ফার্স্টের লাইনে এটা হবে না। যদি কোনো লাইনের শুরুতে এই once upon a time, long long ago, have you heard, on, এইগুলো থাকলে তোমাদের সেখানে রিয়ারেন্সের প্রথমে ব্যবহৃত হবে। এই যে টপিকগুলো তোমাদের দিয়েছি, এইগুলো মাথায় রেখে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা রিয়ারেন্সটা ফুল ভাবে। তো এখন তোমরা দেখবে এই যে আমি টিপস গুলো দিয়েছি এর কিছু এক্সাম্পল, এই এক্সাম্পল গুলো দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে কেমন টাইপের রিয়ারেন্স আসতে পারে। এই এক্সাম্পলের মাধ্যমে তোমাদের রিয়ারেন্স তোমাদের কাছে আরো সহজ মনে হবে। তো দেখো তোমরা সেই রিয়ারেন্স গুলো কি কি। তো তোমাদের এইরকম টাইপের কিন্তু রিয়ারেন্স কোশ্চেনে থাকবে, তোমাদের দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে কোনটা তোমাদের ফার্স্টে হবে, কোনটা তোমাদের লাস্টে হবে। এখন ধরো তোমার এরকম একটা রিয়ারেন্স তোমাদের প্রশ্নে আসছে, এখন তোমরা কিভাবে বুঝবে যে কোনটা আগে হবে। আমি কি বলেছিলাম যে হিস্টোরিক্যাল ইভেন্টস, মানে ঐতিহাসিক যে ঘটনাগুলো আছে এইটাই, মানে আগে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আগে হবে, দেন তারপর হচ্ছে পরের ঘটনা হবে। এখন এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কি আছে যে অনেকে কিন্তু এই যে এ নাম্বারটা যেমন আছে অন দিস ডে ইন 1917 অন বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স আফটার এ 9 month long blood shock battle against the Pakistani army, এই যে লাইনটা আছে এই লাইনে দেখে কিন্তু অনেকে প্রথমে বসিয়ে দিবে, কিন্তু তোমাদের এটা করা যাবে না। প্রথমে রিয়ারেন্সটা ভালো করে পড়তে হবে যে কি বোঝাতে চাইছে, দেন তারপরে কিন্তু তোমরা অ্যানসার করবে। এই যদি তোমরা না করো, যদি তোমরা রিয়ারেন্স গুলো প্রথমে না বুঝে পড়ো তাহলে কিন্তু তোমরা রিয়ারেন্স গুলো ভুল হয়ে যাবে। তোমাদের রিয়ারেন্স গুলো আগে বুঝতে হবে যে কোনটা আগে বলছে। আমরা যদি এখন দেখি যে অন দিস ডে, ম্যাম তো বলছে অন দিস ডে 1970, অন যেটা আগে হবে সেটা আগে বসবে, হ্যাঁ আগে বসবে, কিন্তু আগে দেখতে হবে যে আমাদের রিয়ারেন্সের ভিতরে আর কোনো ওয়ার্ড ইউজ করছে কিনা, আর কোনো সাল ইউজ করছে কিনা, আর কোনো তারিখ ইউজ করছে কিনা। যদি আর কোনো তারিখ ইউজ করে সেটা আগে হবে, এটা দেখার ভিতরে কিন্তু বসিয়ে দেওয়া যাবে না।
এখন আমরা পুরো রিয়ারেঞ্জটাকে পড়ি যে আমাদের কি বলছে। আমাদের এ নম্বরে কি বলছে যে অন দিস ডে 1917 অন বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স আফটার এ 9 month long blood শক ব্যাটল এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি, মানে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে 9 মাসের মাথায় তারা কিন্তু 1971 সালে জয়লাভ করে। এবার সেকেন্ডে কি বলছে, ইট ইজ এ ডে অফ ন্যাশনাল প্রাইড অ্যাজ ওয়েল অ্যাজ এ ডে অফ commemorating the sacrifice of the millions of Bangladeshi people, মানে বাংলাদেশি মানুষ তারা মিলিয়নের উপরে স্যাক্রিফাইস করে এই দিনের জন্য। এবার সি নম্বরে কি বলছে, ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট ইনথুজিয়াজম অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশে মানে বিজয় লাভ করে এবং এটা উৎসব পালন করে। The day begins with the 31 gun salute of drawn followed by the hosting of the national flag of government building and private institution, মানে 31টা যে প্রতিষ্ঠানগুলো আছে, গভর্নমেন্ট যে বিল্ডিং গুলো আছে, মানে প্রত্যেকটা জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় কিসের মাধ্যমে, তোমার হচ্ছে গান স্যালুটের মাধ্যমে। তারপরে কি বলছে ই নম্বরে, পাকিস্তানি আর্মি কিল 3 মিলিয়ন পিপল এন্ড রেপ থাউজেন্ড অফ ওমেন, পাকিস্তানি আর্মিরা 3 মিলিয়নের বেশি মানুষ এবং হাজারেরও বেশি নারীকে তারা কি করে, ধর্ষণ এবং মেরে ফেলে। তারপরে কি বলছে এক নম্বরে, ডিসেম্বর 16 ইজ এ রিমার্কেবল ডে অফ বাংলাদেশি পিপল, মানে 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশি মানুষের কাছে, মানে বাংলাদেশের মানুষের কাছে এটা একটি স্মরণীয় দিন। তারপরে কি বলছে জি নম্বরে, ডিফারেন্ট পলিটিক্যাল কালচার এন্ড এডুকেশনাল প্রোগ্রামস আর অর্গানাইজড টু পে হোমেজ অফ দা ম্যাটার্স অফ দা ওয়ার, মানে হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল কালচার যে আছে এবং এডুকেশনাল যে প্রোগ্রাম আছে, যে জাতীয় যে কালচার বলো, যে অনুষ্ঠানগুলো বলো, এইগুলো তারা হচ্ছে এই যে জয়লাভ করছে এটার মাধ্যমে তারা সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে। তারপরে কি বলছে এই নম্বরে, দি ইন্ডিয়ান ন্যাশনাল সেলিব্রেট দ্য ডে উইথ কালারফুল ফ্ল্যাগ এন্ড ব্যানার, মানে এই দিনে তারা জাতীয় পতাকা উত্তোলন করে, বিভিন্ন ব্যানার বের করে এবং তারা হচ্ছে সেটা সেলিব্রেট করে। তো এইটা আপনাদের বুঝতে হবে পড়ে যে তারা কোন টাইপের রিয়ারেন্স দিয়েছে, কোন টাইপের কি বোঝাতে চেয়েছে। এখন তোমরা যদি প্রথম এক লাইন দেখে যদি বুঝে ফেলো যে অন দিস ডে 1917, ম্যাম তো বলছে যে অন দিস ডে থাকে বা 1917 অন থাকে সেটা আগে দিয়ে দিতে হবে, এটা কিন্তু করা যাবে না, আগে তোমাদের বুঝতে হবে। এখন দেখো আমাদের কিন্তু এখানে আমরা কিন্তু প্রথমে এইটা মিল করছি, কি করছি যে অন দিস ডে 1979, কিন্তু আমাদের কিন্তু যে এফ নাম্বারটা আছে, এই এফ নাম্বারে কি বলছে যে ডিসেম্বর 16 ইজ এ রিমার্কেবল ডে ফর বাংলাদেশি পিপল, মানে 16ই ডিসেম্বর বাংলাদেশের মানুষের কাছে এটি একটি স্মরণীয় দিন। তাহলে কি এটা আমাদের আগে হবে না যে ডিসেম্বর 16 ইজ এ রিমার্কেবল ডে, 16ই ডিসেম্বর আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, এইটা আগে হবে। কেন আগে হবে, কারণ এখানে শুধু বলছে কি অন দিস ডে ইন 1970, 1971 সালে একটা দিন যেখানে আমরা 9 মাস পরে জয়লাভ করি, কিন্তু তার আগে হবে যে 16 আমরা যে স্মরণীয় দিন যেটা আছে 16ই ডিসেম্বর, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন। তাহলে আমাদের রিয়ারেন্সে প্রথমে হবে কি এফ নাম্বারটা। এখন আমাদের রিয়ারেন্স যখন আমরা লিখবো তখন আমরা কিভাবে লিখবো, তখন লিখতে হলে আমাদের ফার্স্ট একটা ছক তৈরি করতে হবে। যেহেতু এখানে আমাদের 8টা রিয়ারেন্স আছে সেহেতু আমরা 8টা ছক তৈরি, 8টা ঘর তৈরি করব। যদি এখানে 10টা রিয়ারেন্স থাকে তাহলে আমরা 10টা ঘর তৈরি করব। এখন এইভাবে ঘর তৈরি করার পরে আমরা এই প্রশ্নের ফলাফল বুঝবো, করব এবং তারপর অ্যানসার করব। তাহলে আমাদের এখানে ফার্স্টে কি হবে, ডিসেম্বর 16 ইজ এ রিমার্কেবল ডে ফর বাংলাদেশি পিপল, এইটা হবে। তাহলে আমাদের ফার্স্টে হবে এফ নাম্বারটা। এরপরে কি বলছে, এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে তারপরে কি বলছে, তারপরে আছে কি অন দিস ডে ইন 1971 বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স আফটার এ 9 month লং ব্লাড শক ব্যাটল এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি, মানে 1971 সালে 9 মাস যুদ্ধের পরে, রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা কি স্বাধীনতা অর্জন করি। এরপরে হচ্ছে তোমাদের এ নাম্বারটা হবে। এরপর বলছে দেখো, ইট ইজ এ ডে অফ ন্যাশনাল প্রাইড অ্যাজ ওয়েল অ্যাজ এ ডে অফ কমেমোরেটিং দ্য স্যাক্রিফাইস অফ দ্য মিলিয়ন্স বাংলাদেশি পিপল, মানে মিলিয়ন মানুষ, মানে বাংলাদেশের মানুষ এই যে যুদ্ধটা হয়েছে এইটার জন্য কি তারা স্যাক্রিফাইস, আত্মত্যাগ করছে। তাহলে কি আমাদের প্রথমে আছে গুরুত্বপূর্ণ দিন আসবে, দেন তারপরে 9 মাস যুদ্ধ করে তারা
কি বিজয় লাভ করছে এবং মিলিয়ন পিপল তারা বাংলাদেশি পিপল কি করছে এই যে তাদের দেশের জন্য যে আত্মত্যাগ এইটা করছে। তাহলে তারপরে কি হবে বি নাম্বারটা হবে। এরপর আছে তোমাদের দেখো ই নাম্বারে বলছিল পাকিস্তানি আর্মি কিল 3 মিলিয়ন পিপল এন্ড রেপ থাউজেন্ড অফ ওমেন, মানে 3 মিলিয়নের বেশি মানুষকে তারা মেরে ফেলে পাকিস্তানি আর্মি পাকিস্তান এবং হাজারের উপরেও মানুষ নারীকে তারা ধর্ষণ করে। তাহলে এটা কি হবে ই নাম্বারটা হবে। তারপরে দেখো সি নাম্বারে বলছে ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে ভিক্টোরি ডে মানে বিজয় উদযাপন করে যে দেশে কিন্তু বিজয় উদযাপন করে। তারপরে হবে সি নাম্বার। তারপরে দেখো ডি নাম্বারে বলছিল দি ডে বিগেন্স উইথ দেয়ার 31 গান স্যালুট এট run followed by the hoisting of the national flag at government buildings and private institution, মানে জাতীয় পতাকা উত্তোলন করে প্রত্যেকটা গভর্নমেন্ট সরকারি সব প্রতিষ্ঠানে এবং প্রাইভেট প্রতিষ্ঠানে গান স্যালুটের মাধ্যমে। তারপরে কি হবে ডি নাম্বারটা হবে। এরপরে জি নাম্বারে বলছিল ডিফারেন্ট পলিটিক্যাল কালচার এন্ড এডুকেশনাল প্রোগ্রাম আর অর্গানাইজড টু পে হোমেজ অফ টু দ্য মেরিটস অফ দ্য ওয়ার্ল্ড, মানে আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং তোমার জাতীয় পর্যায়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেটা কিন্তু এই দিনে হয়। তারপর হবে জি নাম্বার। এরপর এইচ আরেকটা কি থাকতেছে এইচ নাম্বারটা কি বলছে দি ইন্ডিয়ান ন্যাশনাল সেলিব্রেট দ্যাট ডে উইথ কালারফুল ফ্লাগস এন্ড ব্যানার, মানে এই দিনে বিভিন্ন কালারফুল পতাকা ব্যানার এগুলো কি উত্তোলন করা হয়, এগুলো দেখা যায় আমাদের। তো এই হচ্ছে আমাদের রিয়ারেন্স। এইভাবে যদি তোমরা বুঝে বুঝে যদি পড়ো বা বুঝে বুঝে যদি তোমরা অ্যান্সার করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের সবগুলো মিলবে। তোমরা কি দেখা মাত্রই যদি তোমাদের অ্যান্সার করার চেষ্টা করো তাহলে কিন্তু কোনো রিয়ারেন্স মিলবে না। তোমাদেরকে বুঝতে হবে যে কোন বিষয় বলছে এবং বোঝার পরে প্রত্যেকটা লাইন তোমাদের পড়তে হবে যে আমাদের ভিতরে কোনো সাল দিয়েছে কিনা, কোনটা আগে কিংবা পরে আছে কিনা, এগুলো আমাদের বুঝতে হবে। যদি না বুঝো তাহলে কিন্তু তোমাদের রিয়ারেন্স অ্যান্সার করতে পারবে না। তো আমি তোমাদের হিস্টোরিক্যাল ইভেন্টস মানে ঐতিহাসিক ঘটনা সম্পর্কে দেখিয়ে দিলাম যে এইভাবে এরকম টাইপের কোশ্চেন আসবে। তোমরা আর যে টপিকস গুলো আমি দিয়েছি যেমন চিন্তামূলক বা ভাববা চিন্তামূলক ব্যক্তি জীবনী অন দিস ডে বা অন ডে লং লং একো এই টাইপের যে টপিকস গুলো দিয়েছি এইগুলো সম্পর্কে তোমরা বইতে অনেক ধরনের রিয়ারেন্স পেয়ে যাবে। এইগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা রিয়ারেন্স অ্যান্সার করতে পারবে না। রিয়ারেন্স যেমন সোজা তেমন কিন্তু কঠিন মনে হবে, কারণ এটা ইংলিশে যদি পড়তে হয় তোমাদের বাংলা মিনিং জানতে হবে এবং তোমাদের খুব সুন্দর করে বুঝে পড়তে হবে। বুঝে যদি না পারো তাহলে কিন্তু রিয়ারেন্স অ্যান্সার করতে পারবে না। তো এই হচ্ছে আমার রিয়ারেন্সের শর্টকাট একটা টেকনিক। এই টেকনিকের মাধ্যমে তোমরা রিয়ারেন্স ভালোভাবে প্র্যাকটিস করো এবং রিয়ারেন্সের মার্কটা আছে সেটা